আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প অনুশোচনা। গল্পটি তাহলে শুরু করি। নিপা দেবী ও সুমন্তবাবুর একটি মাত্র পুত্র রোহন। ছোট থেকে সোনার চামচ মুখে দিয়ে জন্মানো রোহন পরিবারের অত্যন্ত আদরের ছেলে। মা নিপা দেবী নিজের অস্তিত্ব ভুলে সব সময় ছেলের পিছনে পড়ে আছি। ছেলের পুষ্টিকর খাওয়া দাওয়া, স্কুল, কোচিং, ক্রিকেট, সাঁতার, আঁকা সবেতেই ছেলেকে এগিয়ে দিয়েছে। আবাসনে সবাই দেখত রোহনের পেছনে পিছনে ছাতার মতো সব সময় চলছে তার মা। এর ফলে ছোট থেকেই মা ছেলের মধ্যে দারুণ বন্ধুত্ব। রোহন অবশ্য মাকে নিরাশ করেনি। ছোট থেকে সে দারুণ মেধাবী। পড়াশোনা, ছবি আঁকা, খেলাধুলা সবেতেই সে তুখোড়। অনেক অনেক প্রাইজ নিয়ে এসেছে। ছেলেকে নিয়ে নিপা দেবীর অহংকার আরও বেড়েছে। আবাসনের প্রতিবেশীরা, বন্ধুবান্ধব সবাই এক বাক্যে স্বীকার করে রোহনের এত উন্নতির পিছনে, সাফল্যের পিছনে ওর মায়ের ভূমিকা অনেকখানি। পুত্রের গৌরবে মায়ের বুক ফুলে ওঠে। প্রতিটি পরীক্ষায় সাফল্যের সঙ্গে কৃতকার্য হয়ে রোহন যাদবপুরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে ভর্তি হয়। ছেলেকে একটা নির্দিষ্ট জায়গায় ভর্তি করে স্বস্তির শ্বাস ফেলে নিপা দেবী। যাক, ছেলেটা একেবারে ইঞ্জিনিয়ার হয়ে বেরোবে। এখনও মা ছেলের বন্ধুত্বটা দারুণ। নিপা দেবী মাঝে মাঝে ছেলেকে ইয়ার্কি করে বলে, কলেজে সব করিস বাবা, তবে প্রেম টেম একটু বুঝে শুনে করিস। কারণ তুই যতই আকাশে ওর, বৌমা তো আমি আমার পছন্দে আনব। চিরদিন তোর জন্য আমি সব কিছু পছন্দ করে দিয়েছি, তাই এবারও আমি আমার পছন্দেই পুত্রবধূ আনব। তাই এনো মা, তবে আমাকে এখন এসব কথা বলে বিরক্ত করো না। নিজের ক্যারিয়ারটা তৈরি করতে দাও। প্রচণ্ড মেধাবী রোহন পরীক্ষায় ভালো ফল করে দেশের একটা নামকরা কোম্পানিতে চাকরি পেয়ে যায়। প্রথম পোস্টিং হায়দ্রাবাদ। ছেলে চাকরি পেতেই নিপা দেবী উঠে পড়ে লাগে নিজের মন পছন্দের বৌমা আনার জন্য। চারিদিকে পাত্রীর খোঁজ খবর চলে। তার ফর্সা, লম্বা, সুদর্শন ছেলের জন্য উপযুক্ত শিক্ষিত, অত্যন্ত ফর্সা, লম্বা, সুশ্রী, সুন্দরী এবং অবশ্যই ঘরোয়া মেয়ের খোঁজ চলে। এ ব্যাপারে নিপা দেবীর বক্তব্য, আমার ছেলে তো অনেক টাকা মাইনে পায়, বৌমার চাকরি করার কি দরকার? বৌমা ঘরে থাকবে আর আমার ছেলেকে ভালোভাবে দেখাশোনা করে রাখবে। মায়ের এইসব কর্মকাণ্ড বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত রোহন নিজের কাজের জগতে ডুবে থাকে। তার ইচ্ছে কোনো বিদেশি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আরও পড়াশোনা করার। পুজোর ছুটিতে কলকাতায় এলে রোহনকে এক গাদা পাত্রীর ছবি দেখায় নিপা দেবী। এবার একটা বড়সড় বোমা ফাটায় রোহন। মাকে ডেকে বলে, সেই উচ্চ মাধ্যমিকের সময় থেকে আমার একজনের সঙ্গে প্রেম। তোমার ভয়ে কথাটা বলিনি, পুরো ঘটনাটা চেপে রেখেছিলাম। এখন বলছি মা, বিয়ে আমি দিতিকে করব। ষষ্ঠীর দিন ওকে বাড়িতে ডেকেছি। তুমি ওকে দেখে নাও এবং কথাবার্তা বলে নাও। এই মার্চ মাসে ওকে আমি বিয়ে করব। রোহনের কথায় আকাশ থেকে পড়ে নিপা দেবী ও সুমন্তবাবু। নিমতে তো গেলার মতো মুখ হয়ে যায় নিপা দেবীর। ষষ্ঠীর দিন অদিতি অর্থাৎ দিতি আসে। তাকে দেখে পুরো ভিড়মি খায় নিপা দেবী। অদিতি পুরো মডেলদের মতো দেখতে, অত্যন্ত পাতলা, লম্বা এবং শ্যামলা গায়ের রং, কেমন যেন শক্ত শক্ত হাত পা। রোহন বলে, দিতি বরাবর স্পোর্টসে খুব ভালো, নিয়মিত শরীর চর্চা করে। এখন তো ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করে। বালিগঞ্জে ওদের বাড়ির নিচের তলায় দিতির একটা জিম আছে। ওখানে বিভিন্ন বয়সী পুরুষ মহিলাদের জন্য দুটো আলাদা আলাদা সেকশনে ফিটনেস ট্রেনিং চলে। দিতি ওখানকার মূল ফিটনেস ট্রেনার। তারপর মায়ের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, আমার অনুরোধে দিতি আজ সালোয়ার পরে এসেছে, না হলে সব সময় জিন্স টি শার্ট পরে থাকে। তাদের বাড়ি থেকে মোটে 10 কিলোমিটার দূরে মহিলা পরিচালিত এই জিমটির নাম শুনেছে নিপা দেবী এবং সুমন্তবাবু। এখন সুমন্তবাবুর মনে পড়ে রাস্তায় ঘাটে এই মেয়েটিকে বুলেট নিয়ে দাপিয়ে বেড়াতে দেখেছে। এখন সেই মেয়ে তাদের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে। দুটো হাত দিয়ে মাথাটা চেপে ধরে নিপা দেবী। হে ভগবান,
এই গুন্ডার মতো মেয়েটা হবে আমার বৌমা? এর চেয়ে আমার মরে গেলে ভালো হতো। এই দিন তাহলে দেখতে হতো না। অদিতি চলে যাওয়ার পর ছেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নিপা দেবী। আমি মরে যাব, তবু এই মেয়েকে কিছুতেই বাড়ির বউ করব না। তোর জীবনে এই মেয়েকে আমি কিছুতেই আসতে দেব না। রোহন মায়ের হাতে পায়ে ধরে বোঝায়, দিতি খুব ভালো মেয়ে মা, আর ফিটনেস ট্রেনিং ওর প্যাশন এবং প্রফেশন। তুমি প্লিজ আপত্তি করো না। নিপা দেবী অনড়। পুরো পুজোটা নিরানন্দভাবে কাটে তাদের। অদিতিও বুঝে নিয়েছে নিপা দেবী ও সুমন্তবাবুর তাকে পছন্দ হয়নি। সে রোহনকে বোঝায়, বাবা মাকে চাপ দিও না রোহন, ওদের একটু সময় দাও। পুজোর পর রোহন হায়দ্রাবাদ চলে যায়। ফোনে মাকে সে অনেক বোঝানোর চেষ্টা করে। অবুঝ নিপা দেবী ছেলের সাথে বাক্য আলাপ বন্ধ করে দেয়। সুমন্তবাবু স্ত্রীকে বোঝায়, আমাদের একটাই ছেলে নিপা, অদিতিকে মেনে নাও। মেয়েটার সম্বন্ধে আমি খোঁজখবর নিয়েছি। মেয়েটার স্বভাব চরিত্র খুব ভালো। তাছাড়া অদিতি রোহনের পছন্দ। ছেলের মতামতটাকে গুরুত্ব দাও। ফুঁসে ওঠে নিপা দেবী, স্বামীকে তেড়ে ওঠে। ওটা মেয়ে, স্বাভাবিক মেয়ের সঙ্গে ওর তুলনা চলে? মেয়েরা হবে নরম, কোমল, সুন্দরী, সুশ্রী, লক্ষ্মী প্রতিমার মতো। আমার দিদির দাদার, তোমার দিদির বৌমাদের দেখনি? তোমার ভাইঝিদের, ভাগ্নিদের দেখনি? তারা কেউ অদিতির মতো? ওদের অদিতির মতো কাঠের পাটা চেহারা, চুল বয়কাট করে কাটা। অদিতি মেয়ে ছেলে না মদ্য সেটাই বোঝা যায় না, এমন হিঁচড়া মেয়েদের মতো কাঠ কাঠ চেহারা। ওকে নিয়ে লোক সমাজে বেরোনো যাবে না। সবাই আমাকে দেখে হাসবে গো। আমার বাবুর মাথাটা খারাপ হয়ে গেছে। ওই ডাইনি বাবুর মাথাটা খারাপ করে দিয়েছে। এখন বাবুর মনটা বদলাতে হবে। একটা অত্যন্ত সুন্দরী, সর্বগুণ সম্পন্ন পুতুল পুতুল মেয়ের সঙ্গে বাবুর বিয়ে দিতে হবে। তাহলে দেখবে বাবু এই মদ্য অদিতিকে ভুলে যাবে। সুমন্তবাবু অস্থির হয়, তুমি ভুল করছো নিপা। তুমি কিন্তু বাবুর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছো। তুমি চুপ করো তো। বাবুর আবার ব্যক্তিগত জীবন কি? ছোট থেকে বাবু আমার আঁচলের তলায় মানুষ। বাবু আমার মতামত ছাড়া কোনো কাজ করে না। বাবুর ভালো মন্দ সব আমি বুঝি। আমি বাবুর মা। এক্ষেত্রে আমার কথা মতো বিয়ে করতে হবে বাবুকে। ক্রূর হাসি হাসে নিপা দেবী। তারপর একদিন অদিতির সঙ্গে দেখা করতে তার জিমে চলে যায়। সেখানে জিমে অনেক লোকের সামনে অদিতিকে চরম অপমান করে। মুখ লাল করে অদিতি। শুধুমাত্র নিপা দেবী রোহনের মা বলে সব অপমান দাঁতে দাঁত চেপে সহ্য করে। পরে রোহনকে ফোনে করে সব জানায়। মা আর হবু স্ত্রীর মধ্যে ঝামেলার খবর পেয়ে রোহন তাড়াতাড়ি কলকাতায় চলে আসে। এসে মাকে বোঝায়, অদিতিকে কেন তুমি অশ্লীল ভাষায় অপমান করলে? ও কী দোষ করেছে? ওকে প্লিজ সরি বলো। আর বিয়ে করলে আমি অদিতিকেই বিয়ে করব, অন্য কাউকে নয়। ওকে তোমাকে মেনে নিতেই হবে। তারপর অদিতিকে বলে, চলো দিতি, আমরা রেজিস্ট্রি বিয়ে করে নিই। একবার বিয়ে হয়ে গেলে মা তোমাকে ঠিক মেনে নেবে দেখো। এবার অদিতি বেঁকে বসে, তুমি তোমার বাবা মায়ের একমাত্র ছেলে। ওদের অমতে আমি তোমাকে কিভাবে বিয়ে করব? বিয়ের পর তোমার মা আরও অশান্তি করবে, আমাকে আরও অনেক অপমান করবে। তখন তুমি কাকে সমর্থন করবে, মাকে না বউকে? দুজনের মাঝে পড়ে তুমি স্যান্ডউইচ হয়ে যাবে। নিজেদের বিবাহিত জীবন বরবাদ হয়ে যাবে। ভবিষ্যতে এত অশান্তি আমি নিতে পারবো না। আগে তুমি তোমার মাকে বোঝাও, পরে আমাকে বোঝাতে আসবে। তোমার মায়ের অপমান সহ্য করে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সরি। এমন বিয়ে করার চেয়ে আমার বিয়ে না করাই ভালো। নিজের আত্মসম্মান আমার কাছে ভীষণ দামি। তোমার জন্য আমি সেটা হারাতে পারবো না। এদিকে নিপা দেবী অব্যর্থ ঔষধ অনশন ধর্মঘট আরম্ভ করে। তার দাবি রোহনকে তার দিদির ননদের মেয়েকে বিয়ে করতে হবে। মেয়েটি নাকি সব দিক দিয়ে তার পুত্রবধূ হওয়ার উপযুক্ত। তারপর রোহনকে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করায় এই মেয়েকে বিয়ে করার জন্য। ওদিকে অদিতি রোহনকে আওয়াজ দেয়, মায়ের বাবু, মায়ের পছন্দ মতো মেয়েকে বিয়ে করো, মাম্মাস বয়। মা আর প্রেমিকা
দুজনের মাঝে ব্যাডমিন্টন ককের মতো ঘুরতে থাকে রোহন। দুজনে তাকে নিয়ে ব্যাডমিন্টন প্র্যাকটিস করে চলে। তার বাবা সুমন্তবাবু নীরব দর্শক। এই অবস্থা থেকে রোহনকে উদ্ধার করেন স্বয়ং ভগবান অন্তর্যামী। কোম্পানির একটা প্রজেক্টের কাজে 6 মাস জার্মানি যাওয়ার সুযোগ আসে তার কাছে। ব্যাস, তড়িঘড়ি দেশ ছাড়ে রোহন। দুজন নারীকে মুক্তি দিয়ে এবং অবশ্যই প্রেমিকার প্রেমের জাল ও মায়ের স্নেহের জাল থেকে নিজেকে মুক্ত করে ভগ্ন হৃদয়ে বিদেশে পালিয়ে বাঁচে। এরপর কেটে গেছে 5 বছর। রোহন আর দেশে ফেরেনি। মায়ের প্রতি চরম অভিমানে বাড়িতে আসে না, তবে প্রতিদিন ভিডিও কল করে বাবা মায়ের সঙ্গে কথা বলে, টাকা পয়সা পাঠায়। নিপা দেবী অনেকবার বলেছে, বাবা তুই ফিরে আয়, আমি অদিতির সঙ্গেই তোর বিয়ে দেব, ওকে আমি মেনে নেব। মৃদু হেসে নীরব থাকে রোহন। নিরুপায় নিপা দেবী অদিতির কাছে ছুটে আসে। অদিতি, তুমি রোহনকে বোঝাও, ওকে ফিরে আসতে বলো, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। মৃদু হেসেছে অদিতিও। ম্যাডাম, আমার আত্মসম্মান এত ঠুনকো নয় যে রোহনের মতো মেরুদণ্ডহীন পুরুষকে বিয়ে করব। সে সমস্যা থেকে দূরে বিদেশে পালিয়ে গিয়ে বেঁচেছে, ভালোই করেছে। আপনারা ভালো থাকুন। আপনাদের পছন্দের পাত্রীর সঙ্গে রোহনের বিয়ে দিন, আমার কোনো আপত্তি নেই। আমি আমার মতো অতুলনীয়া, কোনো মেয়ের সঙ্গে তুলনায় যেতে আমি রাজি নই। যে আমাকে এভাবে আমার মতো গ্রহণ করবে, সম্মান দেবে, তাকে আমি জীবনসঙ্গী করব আমার। তবে সেটা আর কখনোই রোহন নয়। রোহনের মতো নরম মনের ছেলে একসাথে আপনার মতো মা এবং আমার মতো বউ দুজনকে সামলাতে পারবে না। তাই এখন রোহনকে বিয়ে করার প্রশ্নই নেই। স্বামীর কাছে কেঁদে পড়ে নিপা দেবী। সুমন্তবাবু বোঝায়, নিজের জেদে অবস্থা এমন ঘোরালো করেছ নিপা। ছেলের মতামতকে গুরুত্ব না দিয়ে অদিতির সঙ্গে অন্যান্য মেয়েদের তুলনা করেছ। আরে হাতের 5টা আঙুল কি সমান? অদিতি ওর নিজের মতো, ওকে রোহনের জীবনে স্বীকার করে নিলে আজ আমাদের এমন দিন দেখতে হতো না, ছেলেটাকে হারাতে হতো না। এই ঘটনার প্রায় 1 বছর পর একজন ছেলের সঙ্গে অদিতি এসেছিল তাদের প্রণাম করতে। অবাক হয়েছিল নিপা দেবীর সুমন্তবাবু। মাসিমা, মেসোমশাই, এই হলো অর্ঘ্য, আমার স্বামী। অর্ঘ্য একটা কলেজে অধ্যাপনা করে। শেষ পর্যন্ত বিয়েটা আমি করেই নিলাম, তাই আপনাদের আশীর্বাদ নিতে এসেছি। কথায় কথায় অর্ঘ্য জানায়, দোকানে কেনাকাটা করতে বেরিয়ে রাস্তায় হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিল ওর মা। অদিতি নিজের বুলেটে চাপিয়ে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যায় ওর মাকে। সেখান থেকে ওদের প্রথম পরিচয়। পরে পরে দুজনের প্রেম। কিছুদিন পর দুবাড়ির সম্মতিতে বিয়ে হয়। হাসতে হাসতে অদিতি জানায়, আমার শাশুড়ি খুবই প্রগতিশীল, আধুনিক মনস্ক মাসিমা। আমাকে খুব ভালোবাসে। আমি আমার শাশুড়ি মাকে কোথাও একা যেতে দিই না। সব জায়গায় মাকে আমি আমার বাইকে করে নিয়ে যাই। আর আমার ফিটনেস ট্রেনিং সেন্টারটা তো খুব ভালো চলছে। এবার ভাবছি গড়িয়াতে আরও একটা শাখা খুলব। মা আর অর্ঘ্য সব রকম সাহায্য করবে বলেছে। মুখটা পুরো চুপসে গেছে নিপা দেবীর। অদিতি যে সেদিনের অপমানের বদলা নিচ্ছে তা স্পষ্ট বুঝতে পারে সে। খুব অহংকার করে অদিতিকে সেদিন সে বলে এসেছিল, রোহনের আশা তুমি ছেড়ে দাও। আমি বেঁচে থাকতে রোহনের সাথে তোমার বিয়ে দেব না। উপরন্তু তোমার মতো মদ্য মেয়েকে কে বিয়ে করে দেখব। তাই অদিতি আজ দেখাতে এসেছে, দেখো কেমন নিজের পছন্দ মতো স্বামী ও শাশুড়ি পেয়েছি আমি। সবাই তোমার মতো রক্ষণশীল, নিজের ছেলের জীবন নিয়ে অতিরিক্ত নজরদারি করা মা নয়। শাশুড়িও মায়ের মতো মমতাময়ী, সাপোর্টিভ হতে পারে। অর্ঘ্যের মায়ের তুলনায় তুমি কতটা নিচু মানসিকতার মহিলা দেখো। নিপা দেবী চুপ থাকে। সুমন্তবাবু আশীর্বাদ করে, তুমি ও অর্ঘ্য ভালো থেকো অদিতি, অনেক অনেক বড় হও মা। অদিতির বিয়ের 1 বছর পর রোহন জানায়, জার্মানিতে সে তার সহকর্মী জুলিয়াকে বিয়ে করেছে। বাবা মাকে ভিডিও কল করে জুলিয়াকে দেখিয়েছে। ইংরেজি জানে না বলে জুলিয়ার সঙ্গে একটাও কথা বলতে পারেনি নিপা দেবী। ফোনে ছেলে বৌমাকে দেখে শুধু কেঁদেছে।
অনেকবার রোহনকে বলেছি, বাবা তুই জুলিয়াকে নিয়ে দেশে আয়, একবার তোদের চোখের দেখা দেখি। রোহনের সোজা উত্তর, না মা, জুলি তোমার মনের মতো বৌমা নয়। জুলির ভাষা, সভ্যতা, সংস্কৃতি, পোশাক সব আলাদা। তোমার সঙ্গে কোনো বিষয়ে ওর মিল হবে না। জুলিকে তুমি ওর সঙ্গে তুলনা করে ছোট করবে। স্বামী হিসেবে সেটা আমি সহ্য করব না। তুমি তোমার মতো, জুলি ওর মতো। তাই জুলিকে নিয়ে তোমাদের কাছে আমি দেশে যাচ্ছি না। তোমরা ভালো থেকো। নিপা দেবীর চোখের জল এখন শুকিয়ে গেছে। মনে মনে শুধু অনুশোচনা হয় এখন। সুমন্তবাবু বলে, পৃথিবীতে প্রত্যেক মানুষ আলাদা নিপা, কারোর সাথে কারোর তুলনা চলে না। এই সহজ সত্য কথাটা তুমি বুঝতে পারোনি বলে একমাত্র ছেলেকে জন্মের মতো হারালে। তোমার ছেলে অন্যান্য ছেলেদের তুলনায় অনেক ভালো ছিল, তোমাকে বন্ধুর মতো মান্য করত, কিন্তু তুমি ওর বন্ধু হতে পারোনি। তাই এক বুক অভিমান নিয়ে ছেলেটা দূরে সরে গেল। কি ক্ষতি হতো অদিতির সঙ্গে বাবুর বিয়ে দিলে? তাহলে ছেলেটা সুখে থাকতো, আমাদের কাছে থাকতো। দেখো, তোমার চিন্তাভাবনা আর আমার চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা, তবুও আমরা এক ছাদের তলায় একসাথে আছি। বাবু আর অদিতিও থাকতো ওদের বৈপরীত্য নিয়ে। তুমি ওদের মাঝে ঢুকে বিপদটা বাড়ালে। অন্য ছেলেমেয়ের মায়ের সঙ্গে তুমি নিজের তুলনাটা করো তো নিপা। দেখো, নিজেকে টিপিক্যাল মা, একজন বুদ্ধিহীন নিচু মানসিকতার মহিলা বলে মনে হবে। যে ছেলের মনের কথা না বুঝে, ছেলের সিদ্ধান্ত না বুঝে জোর করে নিজের মতামত ছেলের উপর চাপিয়ে দেয়। দেখো, এখন ছেলের চোখে তুমি কতটা নিচে নেমে গেছো। কখনো অন্যদের সঙ্গে নিজের তুলনাটা করেছো কি? স্বামীর কথায় কাঁদতে থাকে নিপা দেবী। মুখে আজ আর অনুশোচনার কোনো ভাষা বের হয় না। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে মিঠু রায় চক্রবর্তী, পাঠে জয়তী। ধন্যবাদ।